টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল ও তার ত্রুটিগুলি আলোচনা করেছিলাম। রাদারফোর্ডের পরমাণু মডেলের এই ব্যর্থতা জানার জন্য আমাদেরকে পারমাণবিক বর্ণালীর প্রকৃতি এবং উৎস জানাটা একান্তই প্রয়োজন, আর সেটাই জানবো আমরা আজকের ক্লাসে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। এর আগের ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল আর তার ত্রুটিগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এই রাদারফোর্ডের পরমাণু মডেলের এই ব্যর্থতার পিছনে কি ছিল? বেসিক্যালি না পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যাটা উনি করতে পারেননি, এবং পরমাণুর যে স্থায়িত্ব সেটা সম্পর্কেও উনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। আমরা এখন পারমাণবিক বর্ণালী জিনিসটা কি সেই সম্পর্কে একটু জানব। পারমাণবিক বর্ণালীটা কি না একটা উদ্দীপ্ত পরমাণু থেকে যে তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হয় তাকে আমরা বলবো পারমাণবিক বর্ণালী। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণটা কি? তড়িৎচুম্বকীয় বিকিরণ হলো যে বিকিরণটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ এটা এক রকমের চলতরঙ্গ যা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এখন এই বিকিরণ বিকিরণ কি? একটা আলোরই একটা বিকিরণ। এই আলো কি, যার সম্বন্ধে সায়েন্টিস্ট নিউটন এবং তার সমসাময়িক যে সমস্ত সায়েন্টিস্টরা ছিলেন তারা একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে আলো হচ্ছে কিছুই নয়, একটা অতি ক্ষুদ্র কণার স্রোত। কিন্তু এই সিদ্ধান্তটাকে নিয়ে বা আলো হচ্ছে একটা অতি ক্ষুদ্র কণার স্রোত, এই ধারণাটাকে নিয়ে আমরা আলোর কিছু ধর্ম যেমন প্রতিফলন, প্রতিসরণ এগুলোকে ব্যাখ্যা করতে পারা গেলেও ব্যতিচার, বিচ্ছুরণ এগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা গেল না। আর তার জন্যই প্রয়োজন হলো আলোর তরঙ্গ তত্ত্ব, যেটা দিলেন কে না সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল। উনি কি বললেন? উনি বললেন যে আলো হচ্ছে একটা অতি দ্রুত কম্পনশীল তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত এক প্রকার চলতরঙ্গ। এই তরঙ্গগুলিতে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পর্যাবৃত্ত পরিবর্তন হয় এবং তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে এবং এই দুই অভিমুখের সঙ্গে তরঙ্গের বিস্তারটাও হবে লম্বভাবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের প্রাবল্য পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে এবং তরঙ্গের যে বিস্তারটা হবে, যে অভিমুখে তরঙ্গটা বিস্তৃত হবে, সেই অভিমুখটাও ওই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকবে। যদি আমরা একটু 3 ডাইমেনশনালি দেখি ব্যাপারটা, তাহলে এরকম দেখাবে। দেখো, আমি এখানে দেখাই যে একটা ত্রিমাত্রিক বিন্যাস, একটা এক্স অক্ষ কালো কালিতে ড্র করা হয়েছে, একটা ওয়াই অক্ষ আর একটা হচ্ছে জেড অক্ষ। এক্স, ওয়াই, জেড পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ পরস্পরের লম্বভাবে আছে। এখন ওয়াই অক্ষ বরাবর যদি চৌম্বক ক্ষেত্র হয় এবং জেড অক্ষ বরাবর যদি তড়িৎ ক্ষেত্র হয়, দেখো জেড অক্ষ বরাবর যেটা আমি নীল কালিতে ডট লাইন দেওয়া আছে সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর, যেটা সবুজ কালিতে বোল্ড লাইন করা আছে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপাংশ। তাহলে নীল কালিটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র উপাংশ, সবুজ কালিটা এখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপাংশ। এই দুটো উপাংশ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। এখন তরঙ্গ তাহলে বিস্তার কোন দিকে হবে না এক্স অক্ষ বরাবর, তাহলে তরঙ্গের বিস্তার অভিমুখ হবে। যদি আমি এটাকে একটু এইভাবে দেখাই,
ধরো এই তিনটে পেনকে আমি একটা কার্টেসিয়ান ফ্রেমে রাখলাম, এক্স ওয়াই এবং জেড। ধরো এক্স ওয়াই জেড তিনটে পেনকে আমি এরমভাবে রাখলাম। জেড অক্ষ বরাবর ধরে নিলাম এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যেটা আমি আচ্ছা এখানে আমি ওয়াই অক্ষ দিয়ে বলেছি, যাই হোক। আচ্ছা এই ব্লু পেনটা ধরে নাও এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রজনিত উপাংশ, যেটা জেড অক্ষ বরাবর আছে। গ্রিন পেনটা যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপাংশ, যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপাংশ। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের উপাংশ এবং চৌম্বক ক্ষেত্রের উপাংশ দেখো একটা আরেকটার সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে তরঙ্গ বিস্তার কিভাবে হবে? না এই কালো যে পেনটা রয়েছে এক্স অক্ষ, যদি এটা এক্স অক্ষ হয় তাহলে এক্স অক্ষ বরাবর হবে তরঙ্গের বিস্তার। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রজনিত উপাংশ, এইটা চৌম্বক ক্ষেত্রজনিত উপাংশ, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, আবার এদের সঙ্গেও 90 ডিগ্রি কোণে রয়েছে এই উপাংশটা, যেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে তরঙ্গের বিস্তার হবে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল যেটা বলেছিলেন যে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে এবং এই দুই অভিমুখ তরঙ্গের বিস্তারের অভিমুখের সঙ্গেও লম্বভাবে থাকবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্বভাবে আছে এবং এই দুই অভিমুখ তরঙ্গের বিস্তারের অভিমুখের সঙ্গেও লম্বভাবে রয়েছে। বোঝা গেল? এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তারের জন্য কোনো রকম কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ এটি শূন্য মাধ্যমের মধ্য দিয়েও বিস্তৃত হতে পারে। কোনো বস্তু যখন কোনো আলোকরশ্মি বা কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের শোষণ বা বিকিরণ করবে, তখন সেই শোষণ এবং বিকিরণটা নিরবিচ্ছিন্নভাবেই হবে। এই বিকিরণের বর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এই হচ্ছে সায়েন্টিস্ট ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব। এখানে আমাকে কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস জেনে নিতে হবে। যেমন ধরো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি না, কোনো একটা তরঙ্গের, এরকম যদি আমি একটা তরঙ্গ করি, পরপর দুটো শীর্ষের মাঝখানের যে দূরত্ব তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক কি না, কম্পাঙ্ক হচ্ছে একটা বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ অতিক্রম করবে সেটাকে আমি বলবো কম্পাঙ্ক। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় নিউ দ্বারা, এটাকে বলা হয় নিউ। তরঙ্গ বেগ, প্রতি সেকেন্ডে কোনো একটা তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো তরঙ্গ বেগ। তরঙ্গ সংখ্যা, এটা কি না, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যাটাকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করি। নিউ বার ইজিক্যাল টু 1/λ। এই ল্যামডাটাকে বলা হয়, ল্যামডাটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা দৈর্ঘ্যে থাকছে একটা পূর্ণ তরঙ্গ, একক দৈর্ঘ্যে থাকবে কতগুলো পূর্ণ তরঙ্গ না 1/λ। তাহলে 1/λটাকে আমরা কি বলবো নিউ বার। ক্লিয়ার? এই হলো তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, তরঙ্গ সংখ্যা। এরপর এই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি কি না, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব ব্যতিচার, বিচ্ছুরণ এগুলোকে ব্যাখ্যা করতে সমর্থ হলেও ইনি কিন্তু কৃষ্ণ বস্তুর বিকিরণ বা আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন এবং আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করতে পারেনি। তাহলে কৃষ্ণ বস্তুর বিকিরণটা কি? কৃষ্ণ বস্তুর বিকিরণ, কৃষ্ণ বস্তু মানে কি কালো বস্তু?
ব্যাপারটা তা নয়। কৃষ্ণ বস্তু বলতে আমরা তাকেই বুঝি যে বস্তুটা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শক্তির শোষণ বা বিকিরণে সক্ষম, তাকেই বলবো কৃষ্ণ বস্তু। তাহলে এই কৃষ্ণ বস্তুর বিকিরণ উনি ব্যাখ্যা করতে পারলেন না। কেন ব্যাখ্যা করতে পারলেন না? কি ছিল এই ত্রুটিটা? তড়িৎচুম্বকীয় তত্ত্বতে বলা হয়েছিল, আমরা আগেই বলেছি, যে কোনো একটা বস্তু যদি কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে তাহলে সেটা নিরবিচ্ছিন্নভাবে ঘটবে। যদি সেটাই হয় তাহলে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তি তার তীব্রতার উপর নির্ভর করবে, অর্থাৎ তীব্রতার সঙ্গে সমানুপাতিক হবে। যত তীব্রতা বাড়বে বিকিরণও তত বাড়বে। এই বিকিরণ কোনোভাবেই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের উপর কিন্তু নির্ভর করবে না। অর্থাৎ তড়িৎচুম্বকীয় তত্ত্বের ভিত্তিতে আমি বলতে পারি, কোনো একটা বস্তুকে যদি তাপ প্রয়োগ করে উষ্ণতা বাড়াও তাহলে ওই বস্তু দ্বারা যে বিকিরণটা হবে তার তীব্রতা বাড়বে বা তীব্রতা পরিবর্তন হবে, কিন্তু বর্ণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তুমি একটা লোহার রডকে নিলে, লোহার রডটাকে নিয়ে উত্তপ্ত করলে দেখবে যে যত উত্তপ্ত করছো তুমি হাতে অনেক বেশি তাপ অনুভব করবে, কিন্তু ওই লোহার রডটার কোনো রকম কোনো কালার চেঞ্জ হবে না। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুযায়ী এটাই কারণ, শুধুমাত্র তীব্রতার উপর নির্ভর করছে, তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের উপর নির্ভর করছে না বিকিরণ। কিন্তু বাস্তবে এটা হয় না। কোন একটা লোহার রডকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে দেখবে প্রথমে তার কালার হবে লাল, তারপরে সেই আস্তে আস্তে কালারটা লাল থেকে হলুদ থেকে সাদা একদম শেষ অবধি নীল রঙের পরিণত হয়ে যায়। কাজেই তড়িৎচুম্বকীয় তত্ত্বের সাহায্যে আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণের সঠিক ব্যাখ্যা পেলাম না। এই কৃষ্ণ বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য বনাম তীব্রতার একটা লেখচিত্র অঙ্কন করা যায়। দেখতে পারবো যে এই লেখচিত্রটা আঁকা হয়েছে, লেখচিত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায়, একটা T1 উষ্ণতা, একটা T2 উষ্ণতা। T2 উষ্ণতাটা বেশি, T1টা হচ্ছে কম। এই লেখচিত্রটাকে আমরা একটু উল্টো দিক থেকে দেখব। মানে সাধারণত আমরা লেফট থেকে মানে বাঁ দিক থেকে ডান দিকে যাই, লেফট টু রাইটে যাই, এটা আমরা রাইট টু লেফটে আসবো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে যাব। দেখো, যখন তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেশি তখন তীব্রতা কম। যত তরঙ্গ দৈর্ঘ্য কমছে, এই বরাবর কমছে, যত কমছে তত কি হচ্ছে, তীব্রতাটা বাড়ছে। একটা কম তাপমাত্রায় যেমন তীব্রতা, তাপমাত্রাটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তীব্রতা দেখো অনেক গুণের বেড়ে যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রার উপরে কিন্তু তীব্রতাটা নির্ভর করছে। তাহলে এক একটা নির্দিষ্ট তাপমাত্রায় তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তীব্রতার লেখচিত্র অঙ্কন করলে এই ধরনের আমি একটা লেখচিত্র পাব। তাহলে তরঙ্গের দেখা গেল এখানে কি, যে যে বিকিরণটা হচ্ছে নির্গত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের যে বণ্টন, সেই বণ্টনটা উষ্ণতার উপরে নির্ভর করছে। এই যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, এটা আমি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে ব্যাখ্যা করতে পারলাম না। তাহলে এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব? এটাকে ব্যাখ্যা করার জন্য আমাকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়তে হবে বা জানতে হবে। তাহলে আসি এখন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সায়েন্টিস্ট প্ল্যাঙ্ক কি বলেন, যে কোনো বস্তু দ্বারা শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। তাহলে কিভাবে হবে? এই শক্তির বিকিরণ বা শোষণ সবসময় একটা স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে হবে।
স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গণিতকে হবে। যেমন ধরো স্কুল থেকে কোনো একটা র্যালি করতে বেরিয়েছো, তার মানে শক্তিটা এইভাবে নির্গত হচ্ছে। যদি র্যালিতে কি হয়, আমরা পরপর পরপর একসঙ্গে যাই, তার মানে শক্তিটা নিরবিচ্ছিন্নভাবে বিকিরণ হচ্ছে। সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল বলেছিলেন যে হ্যাঁ, আমরা পরপর লাইন দিয়ে দিয়ে যাব, তার মানে আমরা নিরবিচ্ছিন্নভাবে যাব, কোথাও কোনো রকম কোনো গ্যাপ থাকবে না, একজন আরেকজনের সঙ্গে হাত ধরে পরপর পরপর লাইন দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হবে। কিন্তু প্ল্যাঙ্ক কি বলছেন না, ওরকম লাইন দিয়ে টানা যাওয়া যাবে না। কিভাবে যাবে তাহলে? এক একটা গ্রুপ করে করে, এক একটা দল করে করে যাবে। প্রথম দলটাতে দেখা গেল হয়তো 10 জন, তারপরের দলে দেখা গেল 20 জন, তারপরের দলে দেখা গেল 30 জন, অর্থাৎ সর্বনিম্ন হলো 10, এই সংখ্যাটার পরেরগুলো হলো পূর্ণ সংখ্যার গুণিতক 20, 30, 40, এরকম করে এক একটা গ্রুপ করে করে এগোবে। তার মানে শক্তিটা কিভাবে যাবে না, একটা স্বল্প পরিমাণ শক্তি, ওই যে 10 জন বললাম, সেই স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকের আকারে বিকৃত হবে, অর্থাৎ এক একটা বান্ডিলসের আকারে বিকৃত হবে। এই স্বল্প পরিমাণ শক্তিটাকেই বলা হয় কোয়ান্টাম, বা আলোর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ফোটন। এই কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণ ধ্রুবক নয়, এই শক্তির মান কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি, শক্তি যদি বলি ই দিয়ে প্রকাশ করি এবং কম্পাঙ্ককে যদি আমরা নিউ দিয়ে প্রকাশ করি, তাহলে বলতে পারি শক্তিটা কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, ই ভ্যারিজেস নিউ। বা এই সমানুপাতিকটা তুলতে গেলে একটা ধ্রুবক লাগবে, যেটা হচ্ছে এইচ। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচটা হলো ধ্রুবক, এটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড, বা 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই গেল প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখন আমরা ওই কৃষ্ণ বস্তুর বিকিরণটাকে এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কিভাবে ব্যাখ্যা করতে পারবো? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে যে কোনো একটা বস্তুকে যখন তাপ প্রয়োগ করা হবে, তখন বস্তুটার মধ্যে যে পরমাণুগুলো রয়েছে তাদের কম্পন শুরু হয়। এর ফলে ওই বস্তুটা উপযুক্ত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ নির্গত করতে পারে। তাহলে বস্তুতে যখন তাপ প্রয়োগ করতে থাকবো, যত আমি তাপ প্রয়োগ করব তত সে বেশি পরিমাণ শক্তি শোষণ করবে, এবং শক্তি কার সঙ্গে সমানুপাতিক? যত শক্তি বাড়বে, আগেই দেখলাম যত শক্তি বাড়বে তত কম্পাঙ্ক বাড়বে। তাহলে যত বেশি আমরা শক্তি শোষণ করব, তত উচ্চতর কম্পাঙ্ক বিশিষ্ট আলো আমরা বিকিরণ করব। তাহলে একটা লোহার রডের কথা যখন বলছিলাম, লোহার রডকে যত আমি উত্তপ্ত করব, তত সে কি করবে না উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি বিকিরণ করবে, কারণ শক্তি কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। দেখবো আমরা ওই জন্যই প্রথমে আমরা লাল আলো পেয়েছিলাম, কারণ লাল আলোর কম্পাঙ্ক সব থেকে কম, আর শেষে পেয়েছিলাম নীল আলো, নীল আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি। অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন তাপ প্রয়োগ করা হবে, বস্তুটা ওই তাপটাকে শোষণ করবে, অর্থাৎ বস্তুটার শক্তি তত বৃদ্ধি পাবে। শক্তি কার সঙ্গে সমানুপাতিক না কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক? শক্তি বৃদ্ধি পাচ্ছে মানে কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তার মানে বস্তুটা আরো উচ্চতর কম্পাঙ্কের আলোক রশ্মি বিকিরণ করছে। তাই আমরা লাল থেকে ক্রমশ নীল কালার পাচ্ছিলাম। এইভাবে আমি কৃষ্ণ বস্তুর বিকিরণকে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম।